কে কটা প্রেম করছে, কে কটা বিয়ে করছে, কে কি করছে, কি দরকার? তুমি জানো মানে আজকে ধরুন কোনো অভিনেত্রী, আর আমরা না ভীষণ সফট টার্গেট মানুষের। তারা কি ভাবে, ও এই অভিনেত্রীকে আমি দুটো বাজে কথা বললাম, তাতে কি হলো? অভিনেত্রীর কি হলো, কি যায় আসে? এখন ইফ টিজিং, ইফ টিজিংটা না থাকলে অনেক বেশি মানে অনেক বেশি আমরা এই যে ইফ টিজিংটা আছে বলেই এখনও কিন্তু তোর মা কোথাও ভয় পাই যে রাত্রি 10টা বেজে গেলে একটা ফোন করে। এটা কিন্তু ছেলে হলে ঠিক আছে, অতটা হতো না। মা বাবা কি চিন্তা করবে না? নিশ্চয়ই চিন্তা করবে। একটা সারাই কিন্তু মহিলাদের কোথাও না কোথাও জানবি শত্রু। হট করে দিবি কোনো জামা কাপড় পরাতে, এই যে এই জামা পরে, বা আমার পাশের বাড়ির কেউ হয়তো বলল এই তো এই জামা পরলো, ও ওই জামা পরলো কেন? তার শরীরে যেই জিনিসটা মানাচ্ছে সে যদি সেই পোশাকটা ক্যারি করতে পারে, কেন পরবে না? ওরে ও পাখি আসমান কি তোর হইল পর, কোন ছলে বান্ধিল তোরে মায়াদের মধ্যে না এখন ওই সচেতন হয়েছে। আগের প্রজন্ম যেরকম একটু মানে ওই কী বলে উদাসীন ছিল, বা কোথাও একটা গিয়ে তাদের মনে ছিল আমরা পুরুষ, সেই জায়গা থেকে এখন পুরুষরা অনেক বেশি সচেতন। 10ই জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পিঞ্জর, এবং সেই ছবি নিয়ে এই মুহূর্তে আড্ডা আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রজিৎ রায় এবং মল্লিকা ব্যানার্জি। প্রথমেই তোমাদের দুজনকে স্বাগত কেটিভি বাংলা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। প্রথম পরিচালনায় কাজ, কি বলবে? টেনশন কি কাজ করেছিল শুরুর দিকে, নাকি মনে হয়েছিল সব হয়ে যাবে? পরিচালনার কাজ এটা প্রথম না, এর আগে শর্ট ফিল্ম করেছি আমি। তবে বড় পর্দায় বড় পর্দায় প্রথম, অবভিয়াসলি এটা আমার ডেবিউ ফিচার ফিল্ম। টেনশন প্রথম দিকে যতটা না কাজ করছি, এখন যতদিন মানে যত রিলিজের ডেট এগিয়ে আসছে তত একটু টেনশন তো হচ্ছে। কি বলবে মল্লিকাদি, রুদ্রজিৎ দাকে তোমরা দেখেছো পরিচালনা করতে, এবং তুমি হয়তো অনেকটা গ্রোথও দেখেছো এই ফিল্ডে। কি কি বিষয়ে তুমি গাইড করেছিলে যতটা তোমার দেখায়? না, আমি কিছু গাইড করিনি। যখন রুদ্র এই সিনেমাটা মানে ভেবেছে, তখন তো মানে ওর মাথাতে জীবনে কোথাও আমি ছিলাম না যখন এই পিঞ্জর নিয়ে ভাবনা শুরু হয়েছে। তারপর যখন পিঞ্জরটা আমার কাছে অফারটা আসে, তখনও নিছক আমিও একজন অ্যাক্টর, উনি একজন ডিরেক্টর। সেইভাবে পিঞ্জর চলাকালীন কোনো রকম হেল্প ও আমার কাছ থেকে পাইনি। আর আমার মনে হয় ও এতটাই দক্ষ পরিচালক, আমার কাছ থেকে হেল্পর দরকার লাগতোও না। যে মানে তারপর তো আমার 2025-এ আমাদের বিয়ে হয়েছে, 25-এর পর এই রিলিজের সব কিছুই, তখন মানে হেল্প মানে হয়তো এটা কিছু একটা করতে চাচ্ছে, আমি জাস্ট অর্ধাঙ্গিনী হিসেবে বুদ্ধি দিয়েছি, আর কোনো রকম হেল্প আমার ওর লাগেনি আমার হেল্প। আচ্ছা, পিঞ্জরি শব্দটা কিন্তু অনেকটা ডিপ। আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি সে সময় সবাই আমরা একটু একটু ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, এবং সবাই ইন্ডিপেন্ডেন্ট বলছি, আমরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কোথাও কি সেই গিয়ে কোথাও একটা বন্দি, কোথাও যেটা ইচ্ছা সেটা হয়তো আমরা বলতে পারি না, কোথাও একটা কিন্তু বাধা আশেপাশে রয়েছে। তুমি কি বলতে যাবে, কতটা স্বাধীন মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে? কেউই স্বাধীন নয় কোনোভাবে, মানে প্রত্যেকের জীবনের একটা লড়াই আছে। সেই কীভাবে হতে পারে, সে আর্থিকভাবে কোনো একটা খাঁচার মধ্যে আছে, মানসিকভাবে কোনো খাঁচার মধ্যে আছে, কোনো একটা ডেফিনেটিভ নিড বলো, এডুকেশন বলো, সব দিক দিয়ে মানে ফ্যামিলিগতভাবে সব জায়গায় কিছু না কিছু একটা খাঁচার মতন আমাদের কিন্তু জীবনে সবসময় থাকছে। তো কেউ ইন্ডিপেন্ডেন্ট তো দেখো, এই অর্থটা না খুব অদ্ভুত, মানে আমরা কিভাবে নিচ্ছি, মানে এটা আমাদের মানসিক জোর কতটা তার উপর ডিপেন্ড। আমি অবভিয়াসলি আমি ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমি আমার সংসার আমি চালাচ্ছি, আমি সিনেমাটা নিজে কষ্টের পয়সা নিজে খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। কিন্তু আবার লাইফের ক্ষেত্রে অনেক জায়গাতেই কিন্তু আমিও অনেক পিঞ্জরের মধ্যে আটকে আছি। যেরকম এই ছবিটা করতে গিয়ে মানে এখনও পর্যন্ত এক্সপেকটেশন, এই রিলিজ, এই একটা টেনশন, এটাও তো একটা খাঁচা। তো এরকমভাবে প্রত্যেকজনের একটা খাঁচা অবভিয়াসলি আছে। এবার সেখান থেকে কীভাবে সে বেরোতে পারছে, বা আমি তো বলবো দেখো, প্রত্যেক দিন আমরা একটা খাঁচায় ঢুকি, একটা খাঁচায় থেকে বেরোই। তো
তো লাইফ কি ওইভাবেই নেওয়া উচিত যে যদি আমরা কোনো খাঁচার মধ্যে ঢুকেও যাই, বার করার রাস্তাটাও খুঁজে বার করতে হবে নিজে, আর যেন তাড়াতাড়ি করে বেরিয়েও আসি সেটা। আমি তোমার এই কথায় পরে আসবো, তবে তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো যে নারী এবং পুরুষের বাউন্ডিংস কিন্তু আলাদা হয়। আমরা দেখেছি যে আমরা স্বাধীন হলেও আমাদের ক্ষেত্রে অনেকটা বেশি একটা বাধা থেকে যায় অনেক ক্ষেত্রে, মানে সেটা হয়তো অনেক সময় প্রকাশ্যে আসে না, তবে কোনো কিছু করার আগে আমরা তো ভাবি এটা বলবো, আবার কিছু বললে তার পরোক্ষে কি হবে সেটা নিয়েও কিন্তু আমাদের মাথায় ঘোরে, যেটা হয়তো অতটা যদি আমরা যদি কাজের ক্ষেত্রে বলি অমুক কাজে যাব, যদি এটা হয় তাহলে তারপরে কি হতে পারে, এই ইস্যুগুলো তুমি কি বলতে চাইবে? আজকের দিনে তো আরও বাড়ছে মনে হয় এই বিষয়ে। হ্যাঁ, মহিলা পুরুষ একটা তো ভেদাভেদ কোথাও তো রয়েছে, মানে আমরা তো মানে কোথাও একটা মানে এখন অনেকটা কমে এসছে। হ্যাঁ দেখ, মহিলা পুরুষ কোথাও তো একটা ভেদাভেদ আছে, মানে সেটা মানে হয়তো এখনকার সময় কমে এসেছে, কারণ আগের মানে আমাদের যদি আমাদের আগের জেনারেশন ধরি, সেরকম আমার মা কাকিমা এরা, তাদের সময়টা আরও বেশি অনেক কঠিন ছিল। মানে তারা যদি আমার মাকে যেরকম একটা অফার এসেছিল যে মন্টেসরি স্কুলে মা কাজ করবে, তো সেই জায়গা থেকে বলা হয়েছিল যে বাড়ির বউ কাজে বেরোবে না, এটা একটা যেরকম বাধা, সেরকম আমি আমার অনেক জেঠিমারা জব করতো, আমি এসে দেখেছি জেঠিমারা জব করতো বলে আলাদা কিছু নেই, মানে এসে বাড়িতে এসে রান্না বা মেয়েকে পড়াতে বসাটা তাকেই করতে হতো। কিন্তু এখন কিন্তু অনেকটা সময় বদলেছে। হ্যাঁ, আমরা যে পুরোটা স্বাধীন হয়েছি তা কিন্তু নয়, কিন্তু তবুও আগের থেকে অনেক বেশি কাঠামো ভালো হয়েছে, যে এখন পুরুষরা না অনেক বুঝদার হয়েছে। এখন পুরুষরা অনেক বুঝদার, মানে আমার ক্ষেত্রেই বলছি, যদি আমি শুটিং থেকে ফিরলাম, ফিরে হয়তো আমি কোনো একটা খাবার গরম করতে যাচ্ছি, বা আমি খাবার গরম করে খেতে দিলাম, তারপরেই আমাকে কিন্তু রুদ্রদা বলে, মানে রুদ্র বলে যে তুমি হাতটা ধুয়ে নাও, আমি বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছি। মানে ছেলেদের মধ্যে না এখন ওই সচেতন হয়েছে। আগের প্রজন্ম যেরকম একটু মানে ওই কী বলে উদাসীন ছিল, বা কোথাও একটা গিয়ে তাদের মনে ছিল আমরা পুরুষ, সেই জায়গা থেকে এখন পুরুষরা অনেক বেশি সচেতন, অনেক বেশি বোঝে যে আমিও কাজ করছি, যতটা আমার কষ্ট হচ্ছে ততটা আমার বউ কাজ করে ফিরছে, তারও কিন্তু ততটাই কষ্ট হচ্ছে। মানে এখন একটু ভাগাভাগি করাটা, কিন্তু মেয়েদের একটা কোথাও রেস্ট্রিকশন এখনও রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা হয়তো রয়ে যাবে। রেস্ট্রিকশনই আসলে যে কোন কোন রেস্ট্রিকশন রয়েছে বলে তোমার মনে হয়, যেটা হয়তো না থাকলে আমাদের পক্ষে মানে বা মেয়েদের পক্ষে কাজ করা আরও অনেকটা সুবিধের হতো? এই যেরকম ধর এখন ইফটিজিংটা না থাকলে অনেক বেশি মানে অনেক বেশি আমরা এই যে ইফটিজিংটা আছে বলেই এখনও কিন্তু তোর মা কোথাও ভয় পাই যে রাত্রি 10টা বেজে গেলে একটা ফোন করে। এটা কিন্তু ছেলে হলে ঠিক আছে, অতটা হতো না। মা বাবা কি চিন্তা করবে না? নিশ্চয়ই চিন্তা করবে, একটা সময় ফোন যাবে, কিন্তু তোর আমার ক্ষেত্রে এটা একটা আলাদা অন্য ভয় থেকে ফোন করা, সেই মানে এইটা যদি না থাকতো এই অন্য ভয়টা হতো না। তারপর যেরকম জামা কাপড়, এখন ভীষণ মানুষ, জানি না সবাইকে বলবো না, মহিলারাই কিন্তু মহিলাদের কোথাও না কোথাও জানবি শত্রু। হট করে দিবি কোনো জামা কাপড় পরাতে, এই যে এই জামা পরে, বা আমার পাশের বাড়ির কেউ হয়তো বলল এই তো এই জামা পরলো, ও ওই জামা পরলো, কেন? তার শরীরে যেই জিনিসটা মানাচ্ছে সে যদি সেই পোশাকটা ক্যারি করতে পারে, কেন পরবে না? সে তার যদি মনে হয় যে আমার কমফোর্টেবল হয়, নিশ্চয়ই পরবে, এইটা একটা বক্তব্য। আর একটা জিনিস কি জানিস তো,
এখন সমাজটা যতটা ভালো হচ্ছে না ততটা অবক্ষয় হচ্ছে। দেখবি তুই ফেসবুক ইনস্টাগ্রাম দেখলে বুঝতে পারবি তোর ভালোটা মানুষ দেখতে পাচ্ছে না। মানে আর এটা নিজের মানুষরা নয়, এটা সবাই, মানে এখন না খুব ইজি ক্রিটিসাইজ করাটা, মানে না জেনে ক্রিটিসাইজ করা। তুমি জেনে ক্রিটিসাইজ করছো, গুড। তুমি না জেনে ক্রিটিসাইজ করছো, তুমি কিছু জানোই না, তুমি আগে জানো না, তার পেছন জানো না, তুমি তার মাঝখান জানো না। তোমার হাতে তুমি টকটক করে টাইপ করতে পারো, তারপরে তো মানে আজকাল মানুষ যে এই টকটক করে টাইপ করে, অসংখ্য বানান ভুল লিখে টকটক করে টাইপ করে, মানে আমাদের পড়তেও এক এক সময় অসুবিধা হয়। কী লিখেছে, মানে আমাকে আদৌ গালাগাল দিয়েছে না ভালো কথা লিখেছে। যারা, আমি কি বললাম, আমাকে নিয়ে যারা বাজে কথা লিখছে বা আমাদের নিয়ে, আমাদের মতো সবাইকে নিয়ে যারা বাজে কথা, তারা কিন্তু তাদের ওই কমেন্টে কেউ ধার ধারে না। ভালোটা আমরা সব, মানে দেখো, ক্রিটিসাইজ নিশ্চয়ই করবে, আমি কি বললাম, ক্রিটিসাইজের মতো করে ক্রিটিসাইজ করতে হবে। তুমি তার আগে জানো, পেছন জানো, মাঝখান জানো, তুমি ক্রিটিসাইজ করো। কেউ কিছুই জানে না, তুমি একটা বলে দিলে, তোমার হাতে টাইপ করার ওই শক্তিটা এলো বলে তুমি করে দিলে, তাতে কী যায় আসে? আপনি কি করছেন, আপনার মানে এই থেকে না আপনার চরিত্রটা বেরিয়ে আসছে। আমাদের কিচ্ছু হচ্ছে না, কিছু যাই আসছে না। এই যে কে কটা প্রেম করছে, কে কটা বিয়ে করছে, কে কি করছে, কি দরকার? তুমি জানো, মানে আজকে ধরুন কোনো অভিনেত্রী, আর আমরা না ভীষণ সফট টার্গেট মানুষের। তারা কী ভাবে, ও এই অভিনেত্রীকে আমি দুটো বাজে কথা বললাম, তাতে কি হলো? অভিনেত্রীর কি হলো, কি যায় আসে? আপনি বাজে কথা বললেন, আপনার মুখ খারাপ হলো, আমাদের কিচ্ছু হলো না, যাইও আসলো না। এই যে অনেকে কিছুদিন আগে একটা ও আপনি, আমারই একজন বান্ধবী, ও আবার ইনি একটা নতুন বয়ফ্রেন্ড। আরে তার আগের বয়ফ্রেন্ড কি করেছে আপনি জানেন? জানেন না তো, তাহলে কেন এই প্রশ্ন মানে এইগুলো বলেন? আপনাদের ভালো লাগে, মানে টিভিতে দেখেন তাদেরকে দুটো কথা বলছেন, তাদের মনে হলো, তাদের গায়ে লাগলো, তাদের কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। অনুষ্ঠান হয়েছিল পিঞ্জরের, সেখানে তুমি একটা কথা বললে যে খাঁচা থেকে কীভাবে বেরোতে হবে সেই রাস্তাটাও জানতে হবে। তবে একটা জিনিস নজর মানে খেয়াল করেছিলাম, পায়রা ওড়ানো হয়েছিল, কিন্তু কিছু পায়রা কিন্তু সেই উড়ে আবার খাঁচাতেই ফিরছে। মানে এটা কোথাও একটা সিগনিফাই করছে যে হয় না, আমরা বেঁধে থাকতে থাকতে কোথাও তো, মানে আমরা চাইছি না মুক্ত আকাশে উঠতে, আমরা কোথাও একটা ওর মধ্যেই চাইছি যে ওই বাঁধনের মধ্যেই থাকবো, মানে অ্যাডজাস্ট করে নিয়েছে বিষয়টা। যতবার ওড়াচ্ছ ততবার পায়রাগুলো ফিরে আবার সেই খাঁচায় ফিরছে। কি বলতে চাইবে যে এই যে মুক্ত বাতাসে তোমরা ছেড়ে দিচ্ছ, তবুও তারা চাইছে না এই ফ্রি বিষয়টা, এটা কি বোঝায়? তোমরা কি বলতে চাইবে? প্রথমত সেটা খুব কাকতালীয় হয়েছিল, সেখানে একজন দুজন পায়রা ওখানে নেবে এসেছিল। অবভিয়াসলি খুব সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় পায়রা জেনারেলি ওড়ে না, তো এটা কাকতালীয় যেটা হয়েছিল। কিন্তু অন দি কন্ট্রারি, মানে আমরা সবাই কিন্তু জেনে বুঝে অনেক সময় নিজের বিপদ ডেকে আনি, বা নিজের ওই দমবন্ধতা বা একটা মানে নিজের কিয়স নিজের সৃষ্টি করি নিজের মতন করে। তো এটা আমাদের ছবিতেও আছে যে মানে উই মেক আওয়ার সেলফ ইনসাইড দ্য কেজ। তো এটা ওটার সঙ্গে আমি রিলেট করতে পারি যে জিনিসটা সেদিনকে হয়েছিল। আর আমাদের সিনেমাটা তো এরকম কিছু কিছু জিনিস আছে। আর যে কীরকম করে একটা মানে ক্যারেক্টার, সে নিজে একটা খাঁচার মধ্যে মানে নিজেকে কনফাইন করে নিচ্ছে, আর আবার পথটাও খুঁজছে কীরকম করে সে ভুলটা নিজের বুঝতে পেরে ওখান থেকে বেরোবার। তো দুটো ওইভাবে আমি রিলেট করতে পারি, একটুখানি বলতে কেন, পারি। আমাদের টাইটেল সংটাই তো ওটা, কোথা যাস রে ও পাখি, আসমান কি তোর হইল পর। এই মানে আমাদের টাইটেল সংটাই তো, মানে এটা কাকতালীয় নয়, এটা না ইউনিভার্স কোথাও থেকে তোমার সাথে একটা খেলা খেলেছে, যে তোমার ওই টাইটেল সংটা, মানে এই যে বলছে না যে মানে তুমি কি আসমান ভুলে যাচ্ছ, মানে তুমি মানে আমরা বন্দি থেকে থেকে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি না, আমরা যে খোলা আকাশে কখনো উড়তে পারি বা আমাদের ইচ্ছেগুলো পূরণ হতে পারে, আমরা না ভুলে যেতে শুরু করেছি। আমরা ভাবি এটাই আমাদের জগৎ, মানে এইখান থেকে বেরোলে আমরা মরে যাব হয়তো। আমরা যে এই যে আমাদের মতো
কিছু মহিলারা নিত্যদিন অত্যাচারিত হচ্ছে, কিন্তু বেরোতে পারছে না অনুষ্কা। কেন বেরোতে পারছে না বলতো? ওরা যে এটা এনজয় করছে তা নয়, কিন্তু ওরা ওই পিঞ্জরে কোথাও একটা ওই লুপে আটকে গেছে। ও চারিদিকের ভেবে বেরোতে পারছে না, ভাবছে তার হয়তো সন্তান আছে, ভাবছে এটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কি করব। ঠিক আছে, আমি এটা অভ্যেস করে নিচ্ছি। পরিচালক রয়েছে টলিউডে, সেখানে দাঁড়িয়ে তোমার প্রথম মানে বড় পর্দায় পরিচালনা, কখনো মনে হয়েছিল যে যেহেতু আমরা অনেক সমস্যা শুনতে পাচ্ছি, ফেডারেশন ক্যালেন্ডার রিলিজের একটা ইস্যু রয়েছে, যদিও এই মুহূর্তে ক্যালেন্ডার ডিসলভ করে গিয়েছে, ফেডারেশন আর নেই, তবে যখন এই ছবিটা পরিচালনা করছিল তখন তো সবটাই ছিল, কখনো মনে হচ্ছে কীভাবে সেই জায়গাটা পাবে? কারণ আমরা দেখেছি যে একটা বাজেট আটকে দেওয়া হয়েছিল, অমুক বাজেট না হলে বড় পর্দা পাওয়া যাবে না, যেটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের জন্য অনেকটা ডিফিকাল্ট, খানিকটা হলেও ডিফিকাল্ট। তো কি কি সমস্যা মাথা কখনো সেই টেনশনটা কাজ করেছিল যে শুরু করবে নতুন কাজ, কি কি ইস্যু আসতে পারে, বড় পর্দা সেই ক্যালেন্ডারে কোন সময় জায়গা পাবে, আদৌ সেটার জন্য কতটা সাফার করতে হবে? আমি যখন পিঞ্জার রিলিজ করবো ভেবেছি, এখানে আমি এখনও পর্যন্ত কোনো প্রবলেম এই মুহূর্তে পর্যন্ত আমি কোনোদিনও ফেস করিনি। আমরা একটা প্রপোজ ডেট 10th of July বলেছিলাম, আমরা যেটা আমাদের জমা দিতে হয় সেন্সার করার সময়ও আমরা যেরকমভাবে যে প্রোটোকল মেনটেন করে আমাদের প্রথমে ইম্পাকে জানানো বা হলকে জানানো, যেভাবে আমরা সেভাবেই জানিয়েছি। তো অবভিয়াসলি কোনো অসুবিধা সেরকম হয়নি। আর রিগার্ডিং একটু তো পড়াশোনা করতে হয়েছে, কারণ আই এম ভেরি নিউ টু দিস, কিন্তু আমাকে অনেক সাহায্য করার লোকও আছে যারা আমাকে অ্যাটলিস্ট গাইডেন্সটা করে দিয়েছে এই ব্যাপারে। কিন্তু এই যে না, ও অনুষ্কা বলতে চাইছে যখন তুমি সিনেমাটা শুরু করেছিলে তখন তো ফেডারেশনের একটা ইস্যু ছিল, একটা বাজেট ছিল, একটা ক্যালেন্ডার ছিল, এই ক্যালেন্ডারটা মেনেই তোমার ফিল্ম রিলিজ হবে, এই বাজেট না হলে। হ্যাঁ অনুষ্কা, আমি তোকে বলি, ও ও হয়তো প্রশ্নটা সেইভাবে মানে উত্তরটা আমাদের ফেস করতে হয়েছে। আমাদের যে ডিওপি, তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। যে সাউন্ড রেকর্ডিস্ট ছিল তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আমরা যখন সিনেমাটা শুরু করি তখন রুদ্রদা তো এত মানে নর্মস জানতো না, সিনেমাটা শুরু হয়ে গেল, কিন্তু তারপরে যখন মানে ওই বোর্ডে ইন করলো, মানে হয় না, তা ইন করার পর তারপরে দেখছে যে সিনেমাটা তো তৈরি হয়ে গেছে, এবার রিলিজ করব কি করে। তার আগে কিন্তু দুটো ঘটনা ঘটে গেছে, সাউন্ড রেকর্ডিস্টও 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছে, ডিওপিও 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছে। এবার যখন সেন্সর আমাদের হাতে এলো তখনও মানে নতুন সরকার গড়েনি, তখনও একটা টাল বেটালের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা আমরা রীতিমতো দুজনে মিলে কথা বলছিলাম। এরপরে যখন তুমি সিনেমাটা অ্যাপ্রোচ করবে হলের জন্যে, কি হবে গো যদি ওই ডিফারেন্স মানিটা তোমার কাছ থেকে চাই? আমরা তো তাহলে সিনেমা মানে করতে পারবো না, মানে সিনেমাটা রিলিজ করতে পারবো না। এই প্রবলেমগুলো আমাদের দেখা দিয়েছিল, যেটা এখন নেই। আচ্ছা, গল্পের ট্রেলারেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বেশ মিষ্টি সম্পর্ক এবং তার মধ্যে একটা টানাপোড়েন, যে সম্পর্ক আমরা জানি এই সময় দাঁড়িয়ে সম্পর্ক গড়ে ওঠা এবং বিচ্ছেদ, এই বিষয়গুলো আমরা ঘরে ঘরে দেখতে পাই, এবং যারা বেরিয়ে আসতে পারে সমস্যার থেকে তারা হয়তো অনেকটা খুশি থাকে এবং তারা নিজের ভালোটা ভাবে, এবং অনেকে আছে যে বেরিয়ে আসতে পারে না, যেটা নিয়ে কথা বলছি, যে এই যে এত ইস্যু, এত সম্পর্ক ভাঙন এবং গড়ে ওঠা, কি মনে হয় যে কোথাও কি অ্যাডজাস্টমেন্টের ইস্যু, নাকি কোথাও উইথ টাইম অনেক অপশনস বেড়ে যাচ্ছে বলে সেটা একটা ক্রাইটেরিয়া? বেসিক্যালি এটা আমার মনে হয়, কেন আমি ডাক্তার হিসেবে আমার অনেক মানে যেরকম পেশেন্ট আসে এরকম যারা রিসেন্ট বিয়ে করেছে, অন দ্য ভার্জ অফ ডিভোর্স উইদিন 6 months ও 7 months, মেন হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ। এই যে টার্গেট ওরিয়েন্টেড যে লাইফস্টাইল আমরা এখন লিড করছি, স্পেশালি দ্য ইয়াঙ্গার জেনারেশন, আমরা যারা একটুখানি এই মিলেনিয়াল জেনারেশনে বিলং করি, আমরা যতটা সহ্য করতে পারবো, বাট দ্য পেশেন্স লেভেল উই হ্যাভ, দ্য নেক্সট জেনারেশন ডাজন্ট হ্যাভ দ্যাট। এবার তার জন্য যেটা প্রবলেম হচ্ছে, যেরকম কথা কাটাকাটি, মনোমালিন্য, যেটা ওয়ার্ক প্রেশার। প্রথমত যে তুমি সারাদিন সকালবেলা থেকে
রাত্রিবেলা পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম ম্যাক্সিমাম যখন যেটা হচ্ছে, প্লাস যেভাবে এখন কাজ করছে তোমার, এই হচ্ছে তোমার টার্গেট নেক্সট মান্থের জন্য। তো অবভিয়াসলি ইওর মাইন্ড ইজ অলওয়েজ দেয়ার ফর আ সার্ভাইভ, মানে একটা সার্ভাইভাল ইনস্টিংক্টে নেক্সট জেনারেশনটা বাস করছে। তো তাদের কাছে প্রথমত হচ্ছে রিয়েলাইজেশনটা নিয়ে যে আমাকে আমার সংসারকে টাইম দিতে হবে, মানে আমার ইফ আই এম ইন আ রিলেশনশিপ, আমাকে তাকে তো টাইম দিতে হবে, তাকে বোঝাতে হবে। তো সে তো তখন অ্যাজিটেটেড, একটা অ্যাংশিয়াস, আমার নেক্সট কী হচ্ছে, আমাকে এক্ষুনি একটা ফোনের মধ্যে সারাক্ষণ ইউর ইন দ্য ফোন, যে আমার এই মেল ঢুকছে, এই হোয়াটসঅ্যাপ, এইটা আমাকে এক্ষুনি করে দিতে হবে। তো আমি মানে রিসেন্ট আমি কোনো একটা ক্যাফেতেও যদি বসতে যাই, আমি যদি দেখি ইয়াং জেনারেশনকে, মানে দুজন পাশাপাশি বসেছেন, দে আর অন দেয়ার ফোন। আমি আমার কাছে পেশেন্ট আসে, মানে আই ক্যানট ডিসক্লোজ দ্যাট, বাট বলি আই ক্যান সি ইন দেম হোয়াট ইজ দ্য নিউ ওয়ার্ক কালচার, ওই যে টার্গেট ওরিয়েন্টেড যে জিনিসটা। কেন বাইরের দেশে যেটা হয়, দে হ্যাভ আ স্টিপুলেটেড পিরিয়ড অফ ওয়ার্কিং, তাদের উইকেন্ডও কিন্তু আমাদের থেকে অনেক বেশি, কিন্তু আমাদের কিন্তু সেটা এই দেশে নেই এখনও পর্যন্ত। আর এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেটা কিন্তু ভবিষ্যতের জন্য ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট টাইম, আর দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড অলসো বাই এভরিবডি, মানে ফ্রম দ্য সিস্টেম, দ্য গভর্নমেন্ট, দ্য কোম্পানিজ হু আর ডিলিং উইথ দিস, আদারওয়াইজ ইট উইল বি আ হিউজ ডিজাস্টার ইন দ্য নিয়ার ফিউচার। এই ইস্যুর জন্য কিন্তু এখন লোকে আর বিয়ের মানে বিবাহিত জীবনেও যেতে চাইছে না, লোকে চাইছে যে প্রেম করছি, টাইমটা দেবো কোথায়, মানে আমার আর একটা হচ্ছে যে ইমোশনটা যেটা দিতে হয় না, মানে দে আর নট, মানে কী বলবো, একটা লোকের মনে করেন একটা ইমোশন, আমি একজনকে ভালোবাসি, বা ওই ইমোশনটা দিয়ে তার বা কোনটা ভালো লাগা, দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। একটা জিনিস হয়েছে কি বলতো, এত ওয়ার্ক প্রেশার না, মানুষ আর টেম্পারমেন্টটা ধরে রাখতে পারছে না, যার ফলে কি হচ্ছে, ছোট ছোট কথায় মানুষ না অভিমান করে ফেলছে, রিয়্যাক্ট করে ফেলছে। তখন কি মনে হচ্ছে বলতো, যে তোর, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। ওই অ্যাডজাস্টমেন্টটা কমে এসছে, কারণ ইমোশনটা কমে এসছে। তো ইমোশন কোথাও থাকলেই দেখবি ওই অ্যাডজাস্টমেন্টটা অনেক সময় হয় না, যে ছাড়ার হলে তো মানে একটা ইস্যুতেই তুই মানুষকে ছেড়ে দিতে পারবি, আর থাকার হলে হাজারটা ইস্যু তৈরি করবি মানুষটার সাথে থাকার জন্যে। মানে এখন না ওই ব্রেনটাই মানুষ খেলাতে পারছে না, যে এত ওয়ার্ক প্রেশার, এত ওয়ার্ক প্রেশার। একদম রুদ্র ঠিক কথা বলেছে, যে আমাদের সরকারকে না এটা একটু মানে দেখা উচিত। মানে অনেক কাজ করছে, মানে এই কটা দিনে এসেই অনেক হিউজ কাজ মানে কমপ্লিট করার চেষ্টা করছে। তার সাথে সাথে না মানে এইটাও যে মানুষের না জীবনটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে, আনন্দটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। নট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, আই এম টকিং অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। মানে এখানে না, এটা পুরো পৃথিবীতেই কিন্তু সেম জিনিসটা, কিন্তু ম্যাক্সিমাম থিং ইজ হ্যাপনিং ইন ইন্ডিয়া India. অনলি। এটা কিন্তু পুরো, মানে ইটস নট অ্যাবাউট দিস স্টেট, পুরো ইন্ডিয়ার সেম প্রবলেম। এই আমাদের ছবিটা আমি যেভাবে, মানে আমার যদি তুমি বিশ্বাস কর, মানে যে আমার যে বক্তব্য রাখার, এরকম ছোট ছোট জিনিস এখানে আছে। এখানে খালি ট্রেলারটার দিকে যেটা মনে হচ্ছে যে একটা সাংসারিক প্রবলেম বা কিছু একটা জিনিস নিয়ে, একটা ডোমেস্টিক ভায়োলেন্স তো অনেক সিনেমা দেখায়। তো হোয়াটস নিউ ইন দিস ফিল্ম, আমরা ওই ছোটো ছোটো জিনিস যেগুলো অবহেলা করা হয়, আমরা সেইটাকে চেষ্টা করেছি ইন্টারপ্রেট করা, লোকের কাছে তুলে ধরার। ইটস নট আ সিম্পল লাস্ট যদি তুমি 1 বছর দেখো, দেয়ার আর থাউজেন্ডস অফ মুভিজ পৃথিবীতে যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরেই আছে। মানে ইভেন ইন্ডিয়াতেও লাস্টে যত, মানে ইটস অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং, ইটস অ্যাবাউট মানে মহিলাদের ওপর অত্যাচার, সবার ওপর, মানে অত্যাচার ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরে অনেক সিনেমা এরকম হয়েছে। কিন্তু পিঞ্জার ইজ নট লাইক দ্যাট। এখানে খুব ছোট ছোট জিনিস যেগুলো আমরা না প্রচণ্ড, যে বললেন আমরা ইগনোর করে গেলাম জিনিসটা, ওইটাও কিন্তু খুব বাজেভাবে রিফ্লেক্ট করতে পারে। ইট ক্যান টার্ন আউট টু বি আ হিউজ প্রবলেম। সেইটাকেই আমরা, এই ছোটো ছোটো জিনিসগুলো যে নুয়ান্সেসগুলো আছে, সেইটাকেই কিন্তু আমরা আমাদের ছবি থেকেও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। একটা প্রশ্ন করব, শেষের দিকে এসে গেছে একদম। এই ছবি যখন আমি ট্রেলার দেখছিলাম, একটা বিষয় মনে পড়ছিল, স্পাইডার অ্যান্ড দ্য ফ্লাই বলে আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম। সেখানে ভালো আছি, কিন্তু
ওই লোভে পড়ে সেই জালটাতেই গিয়ে কিন্তু আমি ফেসে গেলাম, তারপর আর বেরোতে পারলাম না। কি বলতে চাইবে মাঝের মধ্যে ইগনোর করা কতটা জরুরি? জীবনে ভালো কিছু দেখতে পেলেও দূরের জিনিসটা হয়তো ভালো, কিন্তু কাছে গেলে অতটা ভালো না, যেটা ঢুকে গেলে আর বেরোনোর কোনো রাস্তা নেই। ইগনোরেন্স এবং সময় বুঝে ইগনোর করা কতটা জরুরি দুজনের কাছে জানা। ওটা প্রচণ্ডই জরুরি। প্রথমত হচ্ছে না, তোমার মোটোটা কি, তোমাকে তো একটা জিনিস সেট করতে হবে। মানে আমার নিজের একটা লক্ষ্য আছে। আমি যেরকম, আমি ছোট্ট কথা বলছি তোমাকে, যে আমি এই যে মনে করো তুমি, আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তুমি আমাকে এটা জিজ্ঞেস করো তুমি ইউ ওয়ান্ট টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য বেস্ট ফিল্ম মেকার অফ কলকাতা? নো, আমি কোনোদিন কমার্শিয়াল সিনেমা করব না। আই ডোন্ট ওয়ান্ট টু কম্পিট উইথ এনিবডি। আমার নিজের একটা ভয়েস আছে, সেইটা আমি বলবো। এই লক্ষ্যটাকে ঠিক করতে আমি কী করতে চাই সেইটা দেখেই হাতটা বাড়াতে হবে। আমি যেরকম তুমি মনে করো, আমি কালকে মনে করো আমার সিনেমাটা খুব প্রশংসিত হলো, সব কিছু হলো, কালকে একটা হঠাৎ করে একটা হাউস এসে বললো আই এম গিভিং ইউ দিস মিলিয়ন রুপিস, তুমি একটা বিশাল বড় গ্র্যান্ড স্কেল একটা সিনেমা করো আমার জন্য, বা একটা হিউজ কোম্পানি, লোভনীয়। বাট দ্যাট ইজ নট মাই অ্যাকচুয়াল, আমার ওটা আমার লক্ষ্যই নয়। আমি আমার মতন করে আমার নিজের অডিয়েন্স সেট করে আমার নিজের বক্তব্যগুলোকে তুলে ধরতে চাই আমার অডিয়েন্সের কাছে। আজকে পিঞ্জর কিন্তু এইভাবেই ছোট ছোট করে আমি প্রত্যেকটা বাকি যে দেশগুলোতে মনে করে, সেটা অস্ট্রেলিয়া হোক, ইউরোপ হোক, এখন তো সিঙ্গাপুর একটা বেলজিয়ান কোম্পানি হ্যাজ কোলাবোরেটেড উইথ আওয়ার ফিল্ম, উই হ্যাভ বিন পাবলিশড ইন দ্য মেন ভ্যারাইটি নিউজপেপার। আমাদের শিকাগোতে, ইফ ইউ সি দ্য রিভিউজ অফ দ্য ফিল্ম আউট দেয়ার, ওই দেশগুলোতে সবাই কিন্তু দেখেছে দিস সামথিং ভেরি ইউনিক স্টোরি টেলিং মেথড দ্যাট আই হ্যাভ ইউজড। তো এরকমভাবেই প্রত্যেকটা লোকের একটা লক্ষ্য থাকা উচিত, আর সেইটা বুঝেই হাত বাড়ানোটা উচিত। এটা আমার তরফে, দিস ইজ মাই। সংসারের ক্ষেত্রেও কিন্তু সেটা। ইভেন আমি বলতে পারো আমার যে প্রফেশন, যেটা মেন ডাক্তারিতে, আমি সেই বুঝেই করেছি। আমি বিশাল বড় একটা যে কর্পোরেট জব করব, আমি একটা ওখানে 10টা 5টা ডিউটি করব, আমার আজকে এটা আই ওয়ান্ট টু গেট আ মেম্বারশিপ অফ আ বিগ ক্লাব, আই ওয়ান্ট টু হ্যাভ আ BMW। আমি ওইভাবে লক্ষ্য ওইভাবে করি না। আমার নিজের নির্দিষ্ট একটা লং টার্ম প্ল্যান আছে, আমি সেটাকে আস্তে আস্তে করে, আর ওভারনাইট করা যায় না। দের ইজ নো শর্টকাট অ্যাট অল। আমি যদি আজকে চাই যে আমার সিনেমা, মানে আমি কালকেই আই উইল বি লাইক মাই সিনিয়র কলিগস যে ইন্ডাস্ট্রিতে আছে, রাতারাতি বিশাল বড়, ওটা তো আমি ভাবতেও পারি না, রাইট? তো আমার নিজের অডিয়েন্স সেট করতে হবে, আমার নিজের একটা লক্ষ্য আছে, সেই বুঝে আমাকে এগোতে হবে। রিয়েলাইজেশনটা খুব দরকার জীবনের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রেও। কাজেও অনেক কিছু আমরা, কাজের এনভায়রনমেন্টে অনেক কিছু ভুল দেখি। সেই জায়গা থেকে আমরা মনে করি ঠিক আছে, ওই জায়গা থেকে আমরা সরে আসি। সব জায়গায় হাত ঢোকাতে নেই, তাহলে নিজের শান্তিভঙ্গ, নিজের মনোকষ্ট, এটাই আমি বলবো। শেষ করবো, কবে আসছে পিঞ্জর দর্শককে জানিয়ে দাও। 10th জুলাই পিঞ্জর আপনার নিকটবর্তী থিয়েটার প্রেক্ষাগৃহে বা থিয়েটার্সে আসছে। প্লিজ হলে গিয়ে দেখুন ছবিটা, কেন এটা বানানোই হয়েছে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য। তো আমি চাইবো সবাই গিয়ে এটা হলে দেখুন, আর ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, আমাদেরকে জানান কেমন লাগলো আপনার, যাতে আমি এর পরেও যদি কোনো সিনেমা বানাই সেটা আরও ভালো করে বানাতে পারি। ওরে ও পাখি, আসমান কি তোর হইল পর, কোন ছলে বান্ধিল তোরে মায়ার পিঞ্জর। এই দুটো লাইনই গাইলাম। এটা আমাদের সিনেমার গান, যেটা রিলিজ হয়ে গেছে প্লুটো মিউজিক ইউটিউবে। প্লিজ গিয়ে দেখুন। ট্রেলারও রিলিজ হয়ে গেছে প্লুটো মিউজিক ইউটিউবে। গানটার সবকটা লাইন আমার মুখস্থ নেই বলে বেশি গাইতে পারলাম না, দুটো লাইন গাইলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।